তাহলে আমরা পড়তেছি ঢাকা বোর্ড 2023, তাই না? তো এখানে কয়েকটা শব্দ দিছে, আগে এই শব্দগুলোর অর্থ জানতে হবে। প্রথমে কি দিছে? ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট মানে কি? ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন। বাংলাদেশ কিরকম দেশ? স্বাধীন দেশ। নেচার মানে কি? প্রকৃতি, প্রকৃতি। তাই না? টু মানে তে, টুর আসলে বেসিক্যালি কোনো অর্থ নাই। সোর্স, সোর্স মানে কি? উৎস, ঠিক আছে? নেইবার মানে কি? নেইবার মানে হচ্ছে প্রতিবেশী, ঠিক আছে? লার্জ মানে কি? লার্জ মানে হলো বড়। শেয়ার মানে কি? শেয়ার, হ্যাঁ শেয়ার মানে ভাগাভাগি করা। এশিয়াতে একটা দেশের নাম, ঠিক আছে? তারপরে এখানে আসলে অ্যাবোর্ড। অ্যাবোর্ড মানে হলো বাসস্থান। এটা হলো বাসস্থানেরই একটা সিনোনিম, অ্যাবোর্ড। অ্যাবোর্ড মানে বাসস্থান। আর হলো নাম্বার, নাম্বার মানে কি? সংখ্যা, ঠিক আছে? তো এইগুলার অর্থ আগে, মানে এগুলো করার আগে প্রথমে এগুলোর অর্থগুলো আগে জানতে হবে। এগুলোর অর্থ কি? তাহলে হ্যাঁ বলো দেখি। ইন্ডিপেন্ডেন্ট মানে স্বাধীন। নেচার মানে প্রাকৃতিক। প্রাকৃতিক। টু মানে তে বা দিকে, দিকেও বলা যায়। গো টু স্কুল, স্কুলের দিকে যাচ্ছে। সোর্স মানে সোর্স, উৎস। সোর্স মানে উৎস। নেইবার মানে নেইবার, প্রতিবেশী। নেইবার মানে প্রতিবেশী। লার্জ মানে লার্জ, লার্জ মানে বড়। শেয়ার মানে শেয়ার, ভাগাভাগি করা। ভাগাভাগি করে। এশিয়া একটা দেশ, দেশ না, এটা একটা মহাদেশ। আচ্ছা, অ্যাবোর্ড মানে বাসস্থান, আর নাম্বার মানে হচ্ছে নাম্বার মানে সংখ্যা। সংখ্যা। আচ্ছা, বাংলাদেশ ইজ সাউথ, সাউথের পরে ড্যাশ আছে। সাউথের পরে কি আছে? তাহলে সাউথ ড্যাশ কান্ট্রি। তা সাউথের পরে এখান থেকে যে কোনো একটা নিতে হবে। তো বাংলাদেশ কি দক্ষিণ এশিয়ার একটা কান্ট্রি, তাহলে এখানে হবে কি? সাউথ এশিয়ান কান্ট্রি। এই খুব জটিল কিছু নাকি? সাউথ এশিয়ান কান্ট্রি। বাংলাদেশের যে সাউথ ড্যাশ কান্ট্রি কি হবে? বাংলাদেশের সাউথ এশিয়ান কান্ট্রি। ইট ইজ ব্লেসড উইথ ড্যাশ বিউটি। ড্যাশ বিউটি, বিউটি মানে কি? সুন্দর। তো সুন্দরটা কেমন হয়? প্রাকৃতিক সুন্দর, মানে প্রকৃতি তো সুন্দর হয়। তো ন্যাচারাল বিউটি মানে কি? প্রাকৃতিক ভাবে সুন্দর। আর ব্লেসড মানে কি? ব্লেসড মানে আশীর্বাদ। এই দেশটাকে আশীর্বাদ করা হয়েছে, বা আশীর্বাদ পুষ্ট একটা দেশ। ব্লেসড, বাংলাদেশটা আশীর্বাদ পুষ্ট। উইথ মানে কি? উইথ মানে দিয়ে। কি দিয়ে? ন্যাচারাল বিউটি দিয়ে। ন্যাচারাল বিউটি মানে কি? প্রাকৃতিক সৌন্দর্য। প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে এটা আশীর্বাদ পুষ্ট। বিউটির আগে কি বসে? বিউটির আগে ন্যাচারাল বসে। কিন্তু এখানে কি ন্যাচারাল আছে? ওই ন্যাচারাল আছে, এখানে আসলে নেচার। কাজেই এখানে ওই যে ন্যাচারাল, এটা কিন্তু কি বসছে? সাফিক্স বসছে। কাজেই এখানে যে শব্দগুলো থাকবে সেই শব্দগুলাই যে উত্তর হবে এমন কোনো কথা নাই। এখানে সাফিক্স বসতে পারে, এখানে প্রিফিক্স বসতে পারে। আমি সাফিক্স প্রিফিক্স এর জন্য তোমার সাথে ঝগড়াই লাগাই দিয়েছিলাম, তুমি তো সেই সাফিক্স প্রিফিক্স পড়লাই না। তুমি দেখছো এখন নেচার থেকে ন্যাচারাল লিখতে হইতেছে। তুমি নেচার লিখে দিলে, নেচার বিউটি দিলে এটার তো উত্তর হবে না। তারপর হচ্ছে ন্যাশনাল রিসোর্সেস। ন্যাশনাল মানে কি? জাতীয়। রিসোর্সেস মানে সম্পদ। অ্যাবাউন্ড, অ্যাবাউন্ড মানে মানে প্রাচুর্য। ইন দিস কান্ট্রি মানে কি? ন্যাশনাল রিসোর্সেস মানে যে জাতীয় যে কি বলে সম্পদ, এখানে প্রচুর আছে এই দেশে। বাংলাদেশ ড্যাশ বাউন্ডারি। বাউন্ডারি কি করে? বাউন্ডারি মানে কি? সীমানা। তো সীমানা কি করে? সীমানা কি সোর্স করে, নাকি শেয়ার করে, নাকি লার্জ করে, নাকি অ্যাবোর্ড করে? সীমানা তো শেয়ারই করে। বাংলাদেশের সীমানা শেয়ার করছে কার সাথে? বাংলাদেশ শেয়ারস বাউন্ডারি, এর সীমানাটা কি করছে? শেয়ার করছে। শেয়ার করছে, শেয়ার উইথ ইন্ডিয়া এবং মায়ানমার। ইন্ডিয়া এবং মায়ানমারের সাথে এর যে সীমানাটা, সে কি করছে? শেয়ার করছে। মানে এই পাশে ইন্ডিয়া, এই পাশে ইন্ডিয়া, এ পাশে বাংলাদেশ। এ পাশে মালদ্বীপ, কি বলে? মায়ানমার। এ পাশে বাংলাদেশ, ঠিক আছে? The three sides of the country
The three sides of the country are surrounded by these two neighbors. The two dash এখানে আসছে, মানে বলতেছে কি the three sides মানে কি তিনটা দিক of the country দেশের, আর country surrounded by যেসব দেশ দ্বারা সারাউন্ডেড মানে কি, সারাউন্ডেড মানে কি বেষ্টিত, বেষ্টন করে আছে, সারাউন্ডেড মানে বেষ্টিত, সারাউন্ডেড বাই দিস টু নেইবার্স, এই দুইটা নেইবার্স মানে কি একটু আগে না বললা, নেইবার্স মানে হলো প্রতিবেশী, এই দুইটা প্রতিবেশী দ্বারা এটা সারাউন্ডেড বা এটা বেষ্টিত। দ্য বে অফ বেঙ্গল মানে বঙ্গোপসাগর, ইজ টু দা, টু মানে দিকে, ইজ টু, বে অফ বেঙ্গল ইজ টু, টু মানে দিকে, কোন দিকে, সাউথ অফ বাংলাদেশ, বঙ্গোপসাগরটা বাংলাদেশের দক্ষিণ দিকে অবস্থিত। দ্য মেজরিটি মানে কি বেশিরভাগ, মেজরিটি অফ দ্য লার্জেস্ট মানে কি, লার্জ মানে বড়, লার্জেস্ট মানে সবচেয়ে বড়, দ্য মেজরিটি মানে বেশিরভাগ অফ দ্য লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট, লার্জেস্ট মানে কি বড় মানে কি সবচেয়ে বড়, এখানে লার্জেস্ট আছে, এখানে কি লার্জেস্ট আছে, এখানে তো লার্জেস্ট না, এখানে আছে লার্জ, এখানে লার্জেস্ট হইতেছে, লার্জ মানে বড় আর লার্জেস্ট মানে সবচেয়ে বড়, লার্জ মানে বড় আর লার্জেস্ট মানে সবচেয়ে বড়। তো লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট, ম্যানগ্রোভ মানে কি, এটা ম্যানগ্রোভ মানে তো বন, ম্যানগ্রোভ মানে তো আর বন না, ম্যানগ্রোভ বলতে বোঝাইতেছে হচ্ছে মানে একটা বিশেষ ধরনের বন যেখানে জোয়ার ভাটা হয়, এটা কি বলা হয় ম্যানগ্রোভ। তো ম্যানগ্রোভ বন, সুন্দরবন লাইস ইন দিস কান্ট্রি, এই দেশেই অবস্থিত। দিস ফরেস্ট ইজ দ্য অ্যাবোর্ড মানে কি বাসস্থান, এই যে বনটা, এই বনটা বাসস্থান, কার বাসস্থান, অব দ্য ওয়ার্ল্ড ফেমাস রয়্যাল বেঙ্গল টাইগার, পৃথিবীর বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগারের বাসস্থান কোনটা, এই ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন, এখানেই থাকে। বাংলাদেশে মানে বাঘটা কি বাংলাদেশে বেশি না, রয়্যাল বেঙ্গল টাইগার যে বাঘটা, এই বাঘটা বাংলাদেশেই, এটা অন্য দেশে পাওয়া যায় না, বাংলাদেশে সুন্দরবনেই পাওয়া যায়, আর কোথাও পাওয়া যায় না। নামই বেঙ্গল, তুমি বুঝতেছো না, এটার মধ্যে বেঙ্গল কেন দিছে, মানে এটা দেওয়া হয়েছে না, এটা দিতে বাঘ মানে বেঙ্গল, এটা বাংলাদেশি, বেঙ্গল বলতে বাংলাদেশি, বুঝো নাই, এটা বাংলাদেশি বাঘ, বাঘ যে অন্য কোনো দেশে নাই তা না, অন্য বাঘ আছে কিন্তু এই রয়্যাল বেঙ্গল টাইগার নাই, এই জন্য এটা দিছে। আচ্ছা, এ ড্যাশ অফ রিভার, ঠিক আছে, এ ড্যাশ অফ রিভার ক্রিস ক্রসড দিস ফরেস্ট, এ নাম্বার অফ রিভার, নাম্বার মানে কি সংখ্যা, এটার ভিতর দিয়ে কি করছে, ক্রিস ক্রসড করছে, এই বনের ভিতর দিয়ে অতিক্রম করছে, একে বেঁকে অতিক্রম করছে, অনেক নদী এই বনের ভিতরে অতিক্রম করছে। ইট ইজ অলসো এ গ্রেট সোর্স অফ ন্যাচারাল ওয়েলথ, সোর্স মানে কি উৎস, গ্রেট মানে কি গুরুত্বপূর্ণ, এটা প্রাকৃতিক সম্পদের একটা গুরুত্বপূর্ণ উৎস এই বনটা। আরো অনেক কিছুই পাওয়া যায়, খালি যে রয়্যাল বেঙ্গল টাইগার পাওয়া যায় তা না, এখানে মাছ পাওয়া যায়, এখানকার যে নদীগুলো আছে অনেক মাছ পাওয়া যায়, এখানে হরিণ পাওয়া যায়, মধু পাওয়া যায় যেটা অনেক বিখ্যাত, বিভিন্ন দেশে রপ্তানি হয়, সুন্দরবনের মধু বললে মানুষ শুনে ফেলে। তারপর হচ্ছে এখানে যে মানে এখানে যে পর্যটকরা আসে, সেই পর্যটকরা আসলেও তো এখানকার এটাও তো সম্পদ, পর্যটন শিল্পটাও তো বাড়তেছে এটার কারণে। তো বলতেছে এটা সোর্স, উৎস, কিসের উৎস, ন্যাচারাল ওয়েলথ, প্রাকৃতিক সম্পদের উৎস, অনেক প্রাকৃতিক সম্পদ আছে। বাংলাদেশ গট হার ইন্ডিপেন্ডেন্স, বাংলাদেশ পেয়েছিল তার স্বাধীনতা, ইন্ডিপেন্ডেন্স থ্রু দ্য 9 month ফ্রিডম
ওয়ার। তার মানে কি বাংলাদেশ পেয়েছিল তার স্বাধীনতা 9 মাসের স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে। ঠিক আছে, এবার বলছে মেক সিক্স সেন্টেন্স ফ্রম ইচ কলাম অফ দা বিলো। গ্লোবাল ওয়ার্মিং এটার সাথে 2 যুক্ত হবে, তাই না? তাই বলে দিছে যে গ্লোবাল ওয়ার্মিং, প্রথমে বলেছে গ্লোবাল ওয়ার্মিং। এখন আমি যদি গ্লোবাল ওয়ার্মিং এর সাথে কোনো কিছু মিলাই, তাহলে কি মিলাবো? গ্লোবাল ওয়ার্মিং ইজ রাইজিং, নাকি রেফার্স, নাকি আর, নাকি মাস্ট কাম, নাকি আর গোয়িং, নাকি ক্যান রিডিউস। তো এটার সাথে হবে হচ্ছে 2। তার মানে কি গ্লোবাল ওয়ার্মিং রেফার্স, মানে রেফার্স বলতে কি? গ্লোবাল ওয়ার্মিং বলতে বোঝায়, কি বোঝায়? এই যে 3 নাম্বার, টু ইনক্রিজ দ্য টেম্পারেচার অফ দ্য গ্লোব। ইনক্রিজ মানে কি? ইনক্রিজ মানে বেড়ে যাওয়া। তো গ্লোবাল ওয়ার্মিং বলতে বোঝায়, রেফার্স মানে বলতে বোঝায়, টু ইনক্রিজ মানে বেড়ে যাওয়া, দ্য টেম্পারেচার অফ দ্য গ্লোব মানে কি পৃথিবী যে তাপমাত্রা, এটা বেড়ে যাওয়াকেই বলে হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। আচ্ছা, তারপরে বলতেছে ইরেসপন্সিবল অ্যাক্টিভিটিস অফ হিউম্যান বিংস। ইরেসপন্সিবল মানে কি? অসচেতন। অ্যাক্টিভিটিস মানে কার্যক্রম, অফ হিউম্যান বিংস মানুষের। এর সাথে বসতেছে হচ্ছে 3, তারপরে বসতেছে হচ্ছে মেইনলি রেসপন্সিবল ফর ইট। মানে irresponsible activities of human being are mainly responsible for it. এটার জন্য দায়ী কে? মানে এই যে গ্লোবাল ওয়ার্মিংটা হচ্ছে, এটার জন্য দায়ী কে? irresponsible activities, অসচেতন কার্যক্রম, of human being মানুষের, are mainly responsible for it, প্রধানত এটার জন্য দায়ী। ঠিক আছে, তারপর বলছে সি লেভেল মানে কি? ওই যে সমুদ্রের স্তর বলতেছে সি লেভেল, এটার সাথে হচ্ছে ইজ রাইজিং। সি লেভেল ইজ রাইজিং, সি লেভেল বাড়তেছে ডিউ টু গ্লোবাল ওয়ার্মিং। মানে এই যে সমুদ্রের যে স্তরটা, এটা বাড়তেছে কিসের জন্য? গ্লোবাল ওয়ার্মিং বা বৈশ্বিক উষ্ণায়নের কারণে সি লেভেলটা বা সাগরের যে স্তরটা, এটা আস্তে আস্তে কি হইতেছে? বাড়তেছে। এজ এ রেজাল্ট, এই কারণে দা কোস্টাল এরিয়াস, কোস্টাল বলতে বোঝাইতেছে হচ্ছে সাগরের তীরবর্তী যে অঞ্চল, কোস্টাল এরিয়াস, এটা যাবে হচ্ছে আর গোয়িং, কোস্টাল এরিয়াস আর গোয়িং মানে চলে যাচ্ছে। তারপরে এটা হবে হচ্ছে 5 সাথে 6, টু বি ভালনারেবল বলতে বোঝাচ্ছে হচ্ছে যে বিলীন হয়ে যাচ্ছে একেবারে। মানে এই সমুদ্রের তীরবর্তী যে অঞ্চলগুলো, এগুলো আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে? বিলীন হয়ে যাচ্ছে। তারপর বলতেছে ইউজিং অফ রিনিউয়েবল এনার্জি। রিনিউয়েবল মানে কি? নবায়নযোগ্য, যে শক্তিটা শেষ হয় না, নবায়নযোগ্য। ইউজিং অফ রিনিউয়েবল এনার্জি, নবায়নযোগ্য শক্তি, ক্যান রিডিউস কমিয়ে আনতে পারে। কি কমিয়ে আনতে পারে? দ্য অ্যারেঞ্জমেন্ট অফ ফাইট এগেইনস্ট ডিজাস্টার। যেমন সোলার যে প্যানেল, সেটা দিয়ে যে বিদ্যুৎ উৎপন্ন হয়, এটা কিন্তু শেষ হয়ে যায় না। যেরকম কয়লা দিয়ে যদি বিদ্যুৎ উৎপন্ন হয়, তাহলে এটা কিন্তু শেষ হয়ে যাবে, এটা হচ্ছে অনবায়নযোগ্য। আর এই যে দিয়া যদি করে, সোলার দিয়ে যদি করে, সেটা তো আর শেষ হবে না। এই জন্য এটাকে বলা হইতেছে কি? নবায়নযোগ্য। এই নবায়নযোগ্যের ইংরেজি হলো রিনিউয়েবল। বলছি ইউজিং অফ রিনিউয়েবল এনার্জি, এই নবায়নযোগ্য শক্তির ব্যবহার বলতেছে ক্যান রিডিউস কমায় আনতে পারে কি? টু দা ইনক্রিজ, না সরি, এটা হবে হচ্ছে using of renewable energy can reduce temperature rise to a great extent। মানে টেম্পারেচারের যে বৃদ্ধি, এটা আস্তে আস্তে কি করতে পারে? সে কমায় আনতে পারে। সো ওয়ার্ল্ড লিডার্স, তাই কি পৃথিবীর যে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, মাস্ট কাম
চলে আসা উচিত। এটা হবে হচ্ছে 5 নাম্বার, টু এন এগ্রিমেন্ট, এটা হবে টু এন এগ্রিমেন্ট এগেইনস্ট দিস ডিজাস্টার। এগ্রিমেন্ট এগেইনস্ট দিস ডিজাস্টার মানে তারা হচ্ছে একটা চুক্তির মধ্যে আসতে পারে, একটা এগ্রিমেন্টে আসতে পারে বা একমত হইতে পারে এগেইনস্ট দিস ডিজাস্টার। ডিজাস্টার মানে কি এই দুর্যোগ থেকে বাঁচার জন্য। আচ্ছা, তারপরে বলতেছে কমপ্লিট দ্য ফলোইং টেক্সট উইথ রাইট ফর্মস অফ ভার্বস গিভেন ইন দ্য বক্স। এই যে এখানে কিন্তু ভার্বস আছে। প্রথমে হচ্ছে কি বি। বি বলতে কি বোঝায়? বি বলতে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল, শ্যাল, উইল এগুলো বোঝায়। অবে মানে কি? অবে মানে হচ্ছে মান্য করা। হ্যাঁ। রেফার মানে কি? ওই যে বললাম, রেফার মানে কোনো কিছু বোঝানো। রিফ্লেক্ট মানে কি? রিফ্লেক্ট মানে প্রতিফলন করা। ঠিক আছে। এক্সপেক্ট মানে কি? এক্সপেক্ট মানে প্রত্যাশা করা। হ্যাম্পার মানে কি? হ্যাম্পার মানে হলো ক্ষতি করা। রেসপেক্ট মানে তো তুমি আগে শুনলা, রেসপেক্ট মানে কি? সম্মান করা। এনশিওর মানে কি? এনশিওর মানে হচ্ছে নিশ্চিত করা। হ্যাভ মানে কি? হ্যাভ মানে হলো আছে, তাই না? রিকোয়ার মানে কি? রিকোয়ার মানে হলো প্রয়োজন। ঠিক আছে। আচ্ছা, এখন বলতেছে সোশ্যাল ভ্যালু ড্যাশ টু কাস্টমস। সোশ্যাল ভ্যালু মানে কি? সামাজিক যে মূল্যবোধ, রেফার্স এটা বুঝায়। সামাজিক মূল্যবোধ বলতে বুঝায় কি? কাস্টম মানে প্রথা। অনেক কিছু আছে যেগুলো অনেক দিন ধরে মানুষ করতেছে। বিলিভস মানে কি? বিশ্বাস, এটা বোঝায়। স্পেশাল পার্টিকলস অ্যান্ড নর্মস, নির্দিষ্ট কোনো একটা বস্তু, নির্দিষ্ট কোনো একটা নিয়ম, এগুলা কি বোঝায়? হচ্ছে সোশ্যাল ভ্যালু বা সামাজিক মর্যাদা। এখন বলতেছে ইট রিফ্লেক্টস, এটা প্রতিফলন করে। এটা কি করে? প্রতিফলন করে দ্য কালচার। এই যে সোশ্যাল ভ্যালু, সামাজিক মর্যাদা, ধরো আমাদের দেশে মেয়েরা ধরো ওই ওয়েস্টার্ন দেশের মতো ড্রেস তো পরে না। তাহলে কেন পরে না? কারণ হচ্ছে যে আমাদের সোশ্যাল ভ্যালুতে এটা এলাও করে না, এই জন্য তারা এটা করে না। তাহলে এই জন্যই বলতেছে ইট রিফ্লেক্টস, এটা প্রতিফলন করে দ্য কালচার। কালচার মানে কি? সংস্কৃতি, এদেশের সংস্কৃতি। আর হচ্ছে ইট হ্যাজ গ্রেট এডুকেটিভ ভ্যালু। ইট হ্যাজ এটা আছে, ইট এর পরে হ্যাজ, ইট হ্যাজ গ্রেট এডুকেটিভ ভ্যালু। এডুকেটিভ ভ্যালু ইন আওয়ার লাইফ। এডুকেটিভ মানে কি? শিক্ষণীয়। এটা একটা শিক্ষণীয় মানে ভ্যালু বলতে বোঝাইতেছে হচ্ছে গুরুত্ব, শিক্ষণীয় গুরুত্ব আছে বা শিক্ষণীয় মূল্য আছে ইন আওয়ার লাইফ। এটার একটা মূল্য আছে না? এই যে আমাদের যে সংস্কৃতি, এটার কোনো মূল্য নাই। হ্যাঁ, আমরা যেটাকে ভালো বলি, যেটাকে খারাপ বলি, এখন মনে করো যে বাইরের দেশের মানুষ এসে বললো যে তোমরা যা ভালো বলো এগুলা কোনোটাই ভালো না, আমরা কি সেটা মানবো? ওই যে যেরকম পাকিস্তানিরা বলছিল যে উর্দু ভাষায় কথা বলে, বাংলা ভাষা ভালো না, দেখে আমরা মানছি। তো এইটা বলতেছে যে ইট হ্যাজ গ্রেট এডুকেটিভ ভ্যালু ইন আওয়ার লাইফ, এটার একটা ভালো শিক্ষণীয় দিক আছে আমাদের জীবনে। ইন দ্য পাস্ট, অতীতে, পিপল আর ভেরি মাচ কনসাস মানে সচেতন, অবেইং সোশ্যাল ভ্যালু মানে কি? অবেইং মানে কি? মানা। এই সোশ্যাল ভ্যালু সামাজিক যে মূল্যবোধ, এই সামাজিক মূল্যবোধটাকে মানুষ অনেক বেশি মানত আগে। এখন কি আর অতটা মানে? এখন আর অতটা মানে না। ইন ইচ অ্যান্ড এভরি ওয়াক ইন লাইফ, মানে জীবনের প্রত্যেক ক্ষেত্রেই এটা মানত। ঘুমাইতে গেলে, তারপরে কোথাও বেড়াইতে গেলে, সবকিছু একটা নিয়ম ছিল। ঠিক আছে। বেড়াইতে গেলে পা ধরে স্নান করতো, এরকম কিছু নিয়ম ছিল। এরকম বলতেছে কিন্তু খুব কম। ওই তো এখন আর সেই ভ্যালু গুলো নাই। বলতেছে আগে মানুষ এটা খুব বেশি মানতো। আর্লিয়ার ইচ অ্যান্ড এভরি পার্সন ওয়াজ ভেরি কেয়ারফুল, ইতিপূর্বে প্রত্যেকটা মানুষই খুবই কি ছিল? কেয়ারফুল ছিল, সতর্ক ছিল। অফ সোশ্যাল ভ্যালু, এই সামাজিক যে মূল্যবোধ এগুলা নিয়ে। বাট এট প্রেজেন্ট, বর্তমানকালে, আওয়ার সোশ্যাল ভ্যালু ইজ ইন এ গ্রেট থ্রেট, আমাদের সোশ্যাল ভ্যালু ইন এ গ্রেট থ্রেট। থ্রেট মানে কি? আবার থ্রেট মানে হচ্ছে কি? হুমকি। এটা এখন একটা গ্রেট মানে কি? খুবই বড় রকমের একটা হুমকির মধ্যে আছে। ইয়ং পিপল যদি যুদ্ধ লাগে তাহলে আমাদের এই বিকেশ মনে করেন পুরা দেশে যুদ্ধ লাগে, বিকেশ এটা একটা থ্রেটের ভিতরে পড়বে না? হ্যাঁ। ইয়ং পিপল ডোন্ট রেসপেক্ট, মানে ইয়ং মানে কি? যে তোদের মতো ছোট বাচ্চারা, তারা কি করে? ডোন্ট রেসপেক্ট, সম্মান করে না। হ্যাঁ। ডিউলি
টু দেয়ার এল্ডার্স, তাদের বড়দের। দ্যাট রেজাল্ট, এটা মানে এটার পরিণতি হলো ইন সোশ্যাল ডিগ্রেডেশন, সোশ্যাল ডিগ্রেডেশন, সামাজিক অবক্ষয়। এটা বলে কি? সামাজিক অবক্ষয়। এই যে বড় ছোটরা যে বড়দের কথা শুনে না, এটা একটা সামাজিক অবক্ষয়। অ্যাজ এ রেজাল্ট পিস অ্যান্ড অর্ডার অ্যান্ড ডিসেন্ট লাইফ আর গ্রেটলি হ্যাম্পার্ড। পিস মানে কি? শান্তি। অ্যান্ড অর্ডার, অর্ডার মানে কি? মানে ক্রম। অ্যান্ড ডিসেন্ট লাইফ, পিস অ্যান্ড অর্ডার, অর্ডার বলতে উপদেশ আদেশ এগুলোও হইতে পারে। আর পিস অ্যান্ড অর্ডার বলতে বোঝাইতেছে হচ্ছে শান্তি, এবং এটার সাথে হচ্ছে এই মানে সুন্দর জীবন। এটা কি হইতেছে? গ্রেটলি হ্যাম্পার্ড। হ্যাম্পার্ড মানে কি? বাধাগ্রস্ত হইতেছে। গ্রেটলি হ্যাম্পার্ড, চরম ভাবে বাধাগ্রস্ত হচ্ছে। সো উইথ এ ভিউ, উইথ এ ভিউ টু এনশিওরিং, উইথ এ ভিউ টু থাকলেই সেখানে আইএনজি হবে, এটা নিয়ম, ঠিক আছে? উইথ এ ভিউ টু এনশিওরিং বা নিশ্চিত করা, পিস অ্যান্ড অর্ডার, শান্তি এবং সমৃদ্ধি, ইন দ্য সোসাইটি, সমাজে, সোশ্যাল ভ্যালু ইজ ব্যাডলি, ব্যাডলি মানে হচ্ছে অত্যন্ত, ব্যাডলি রিকোয়ার্ড, রিকোয়ার্ড মানে কি? রিকোয়ার্ড মানে হচ্ছে প্রয়োজন। এই সামাজিক মূল্যবোধটা এখন বর্তমানে খুবই প্রয়োজন। উইদাউট সোশ্যাল ভ্যালু উই ক্যান নট এক্সপেক্ট, সোশ্যাল ভ্যালু ছাড়া, সামাজিক মূল্যবোধ ছাড়া আমরা এক্সপেক্ট মানে আমরা আশা করতে পারি না ডিসেন্ট, কমফোর্টেবল, হ্যাপি অ্যান্ড পিসফুল লাইফ, একটা শান্তিপূর্ণ আরামপ্রিয় একটা জীবন আমরা আশা করতে পারি না। তারপরে বলতেছে কি? চেঞ্জ দ্য সেন্টেন্স ইন দ্য according to direction. The moon is the only sub-planet of Earth. চাঁদ হচ্ছে পৃথিবীর একমাত্র উপগ্রহ। তো এটার ইয়া কোথায়? উত্তর কোথায়? আর এটার তো কোনো কিছু বলেই নেই, এটা ডিরেকশনই দেয় নেই, কিন্তু হবে না। ডিরেকশন দিতে হবে, নেগেটিভ নাকি ইন্টারগেটিভ কিছু একটা দিতে হবে তো, হ্যাঁ? না দিলে আর কি কাউকে বলবো? ওই যে এখানে আছে, এখানে আছে বলতেছে, এখানে এইটাকে ইন্টারগেটিভ করতে বলছে। এই যে এখানে বলতেছে না যে দ্য মুন ইজ দ্য অনলি সাব প্ল্যানেট অফ দ্য আর্থ, চাঁদ হচ্ছে পৃথিবীর একমাত্র উপগ্রহ। এটাকে যদি ইন্টারগেটিভ করে তাহলে এই যে এখানে বলছে, ইন্টারগেটিভ করছে কিভাবে? ইজন্ট দ্য মুন দ্য অনলি সাব প্ল্যানেট অন দ্য আর্থ, মানে এতই ছোট করছে যে মানে পৃষ্ঠা একটা লাগবে দেখে এতই ছোট ছোট করছে। হ্যাঁ, ইন্টারগেটিভ, ইজন্ট মুন দ্য অনলি সাব প্ল্যানেট অফ দ্য আর্থ। এন্ড ইজন্ট কেন হইলো? এখানে যে ইজ আছে, এই ইজ থাকার কারণেই কিন্তু ইজেন্ট হয়েছে। আর যদি এখানে হেল্পিং ভার্ব না থাকতো তখন কিন্তু মানে ডাজ হতো, ডাজ দা মুন হইতো যদি ইজ না থাকতো, ঠিক আছে? যে এই যে ভার্বটা সেটা আগে চলে আসবে, মানে অক্সিলারি ভার্ব অথবা ডু ভার্ব বা হ্যাভ ভার্ব, মানে যদি ইন্টারোগেটিভ করতে হয় তখন সেগুলো আগে চলে আসে। তারপরে বলতেছে ইট ইজ এ ভেরি চার্মিং টু লুক এট, এটা দেখতে খুবই খুবই কি লাগে? সুন্দর লাগে, ঠিক আছে? এটাকে কি করতে বলছে? এটাকে বলছে হচ্ছে এক্সক্লেমেটরি করতে বলছে। এক্সক্লেমেটরি হচ্ছে হাউ চার্মিং ইজ দ্য লুক এট, হাউ চার্মিং ইজ টু লুক এট, এটা দেখতে কতই সুন্দর। কেন বইটা নেন, আমরা ক্যামেরা বাইরে যেতেছি না, আর সমস্যা নাই, দেখুন ওটা তো কোনো সমস্যা করতেছে না, থাক না ওটা, সেটা না তো আমরা ক্যামেরা বাইরে যেতেছি তাহলে তো পড়াটাই আসবে না হোক, শুনতেছি তো। আচ্ছা, ইট চার্মস, ও সরি এই কালা, ইট চার্মস মানে এটা আনন্দ দেয়, এভরিবডি উইথ ইটস বিউটি, এটা এটা এর এটা বলতেছে ইট চার্মস, এটা আনন্দ দেয়, এভরিবডি উইথ ইটস বিউটি, এটা সৌন্দর্য দিয়ে সবাইকে আনন্দ দেয়। তো এটাকে বলতেছে কম্পাউন্ড করতে, ইট হ্যাজ বিউটি অ্যান্ড ইট চার্মস এভরিবডি উইথ ইট। কম্পাউন্ড করতে গেলে কি লাগে? একটা এন্ড লাগে বা একটা কনজাংশন লাগে, যেটা দিয়া দুইটা বাক্যকে একত্র করা যায়। এখানে বলতেছে না যে ইট চার্মস এভরিবডি উইথ ইটস বিউটি, দুইটা ক্লজ আছে না, ইট চার্মস এভরিবডি আর হচ্ছে উইথ ইটস
বিউটি, তাহলে এটাকে এইভাবে করতেছে যে ইট হ্যাজ বিউটি, এটা একটা গেল, এন্ড ইট চার্মস এভরিবডি উইথ ইট। ঠিক আছে, তারপরে বলতেছে হু ডাজন্ট লাইক দ্য মুন, মানে কি কে চাঁদ পছন্দ করে না। ঠিক আছে, এখানে কি বলতেছে যে হু ডাজন্ট লাইক দ্য মুন, কে চাঁদ পছন্দ করে না, এখানে কি দিছে, অ্যাফার্মেটিভ দিছে। তাহলে মানে এটা অ্যাফার্মেটিভ মানে এটা না বোধক আছে না, কে চাঁদ পছন্দ করে না, এখন হচ্ছে এভরিবডি লাইকস মুন, সবাই চাঁদ পছন্দ করে, এটা হলো অ্যাফার্মেটিভ বা হ্যাঁ বোধক হয়ে গেছে। তারপরে এখানে বলতেছে হচ্ছে দ্য মুন ইজ দ্য বিউটিফুল থিং, তার মানে কি দ্য মুন ইজ দ্য মোস্ট বিউটিফুল থিং, হচ্ছে চাঁদ হচ্ছে সবচেয়ে সুন্দর জিনিস, তাই না? তো এখানে কি বলতেছে দ্য মুন ইজ এ থিং হুইচ ইজ দ্য মোস্ট বিউটিফুল, কিন্তু এটার তো কোনো ডিরেকশনই দেয় নাই। দ্য মুন এটা হলো কমপ্লেক্স, কিন্তু সেটা লেখা নাই। দ্য মুন ইজ দ্য থিং হুইচ ইজ দ্য মোস্ট বিউটিফুল, এটা হলো কমপ্লেক্স সেন্টেন্স, কিন্তু সে এটা লেখা নাই। আচ্ছা, অনলি দ্য মুন মানে কি শুধুমাত্র চাঁদ, শাইন্স এট, অনলি দ্য মুন শুধুমাত্র চাঁদ, শাইন্স এট নাইট, শুধুমাত্র চাঁদ রাতের বেলায়, চাঁদ শুধুমাত্র রাতের বেলায় কিন্তু কিরণ দেয়। তো বলতেছে যে এটার অ্যাসার্টিভ বলতেছে নেগেটিভ বলতেছে যে নাথিং বাট দ্য মুন শাইন্স এট নাইট, মানে চাঁদ ছাড়া আর কোনো কিছুই রাতের বেলায় এত সুন্দর করে কিরণ দেয় না। তারপর বলতেছে ইট হ্যাজ ইন্সপায়ার্ড পোয়েটস, এটা কি পোয়েট কবিদেরকে কি বলে উৎসাহিত করে, সো দ্যাট দে ক্যান রাইট উইথ মেনি বিউটিফুল পোয়েমস, মানে কবিদেরকে বিভিন্ন কবিতা লিখতে উৎসাহিত করে এই চাঁদটা। থেকে এটাকে কি করতে বলছে, এটাকে করতে বলছে হচ্ছে সিম্পল করতে বলছে, ইট হ্যাজ ইন্সপায়ার্ড পোয়েটস টু রাইট মেনি বিউটিফুল পোয়েমস, সিম্পল করে দিল। তারপর বলতেছে হোয়াট অ্যান এক্সাইটিং সিন দ্য ফুল মুন প্রেজেন্ট, মানে কি পূর্ণ চাঁদটা দেখতে কতই না এক্সাইটিং মানে কি খুবই মানে উত্তেজনাপূর্ণ, তাই না? কারণ বলতেছে যে দ্য ফুল মুন প্রেজেন্ট ভেরি এক্সাইটিং সিন, অ্যাসার্টিভ করছে, ওটা ছিল এক্সক্লেমেটরি, দ্য ফুল মুন প্রেজেন্ট ভেরি এক্সাইটিং সিন। তারপর বলতেছে কি দ্য মুন ইজ নট অ্যাজ বিগ অ্যাজ দ্য আর্থ, তার মানে কি চাঁদ পৃথিবীর মতো এত বড় না, কিন্তু তো বলতেছে দি আর্থ ইজ বিগার দেন দ্য মুন, অ্যাফার্মেটিভ হচ্ছে দ্য আর্থ ইজ বিগার দেন দ্য মুন, এতে এক কালার হয়ে গেল, দি আর্থ ইজ বিগার দেন দ্য মুন, ঠিক আছে। তারপর হচ্ছে উই শুড গো আউট এট নাইট এনজয় এ মুনলিট নাইট, আমরা মানে কি আমাদের বেরোনো উচিত রাতের বেলা টু এনজয় মুনলিট নাইট, মানে কি চাঁদনি রাত দেখতে রাতের বেলা বের হওয়া উচিত। এটা ইন্টারোগেটিভ, তাহলে শুড ছিল, এটা শুডন্ট হয়ে গেছে, শুডন্ট উই গো আউট নাইট টু এনজয় দ্য মুনলিট নাইট, আমাদের কি তুই তোর যে কাজ থাকবে এটা দেখে দুইবার লিখবি, তাহলেই মন থাকবে, তাছাড়া মন থাকবে না।